আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে র্যাবের অভিযান করা হতে পারে জিজ্ঞাসাবাদ। একদিনে 239 মৃত্যু, 25 বছর বয়সীরাও টিকা পাবে, এলো সিনোফার্মের আরও ভ্যাকসিন। বুয়েটের উদ্ভাবিত অক্সিজেন দেখাচ্ছে আশার আলো, চাপ কমাতে পারে আইসিইউ এর। করোনা কালের রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু, আরও 194 আক্রান্ত। রাজধানীতে এডিসের লার্ভা পাওয়া গেলেই জরিমানা। মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের 9/6 তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও দিব্যি বহাল দায়ীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে 300 অসুস্থ কুকুরকে সেবা ও আশ্রয় দিয়েছেন টিয়া চৌধুরী। ভবিষ্যৎ পরিকল্পনা নিরাপদ নিবাস। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। রাতে ঢাকার গুলশানে তার বাড়িতে যায় র্যাব সদস্যরা। র্যাব জানিয়েছে অভিযান চলছে, হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, অভিযানের বিষয়ে পরে জানানো হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। তিনি নিজেকে আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি ভুঁইফোর সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে তাকে 2 কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ। 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 239 জন। নতুন করে শনাক্ত হয়েছে 15,271 জন। দৈনিক সংক্রমণ হার 29.21%। এদিকে করোনা ভ্যাকসিন গ্রহণের বয়স সর্বনিম্ন 25 বছর নির্ধারণ করা হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনায় মৃত্যু মিছিলে যোগ হল আরও 239 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে মোট মৃত্যু 20,255 জন। একদিনে শনাক্তের হার 15,271 আর সুস্থ হয়েছে 14,336 জন। সংক্রমণ হার 29.21%, মৃত্যুর হার 1.65%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 76, চট্টগ্রাম বিভাগে 57 ও খুলনা বিভাগে 45 জন। 239 জনের মধ্যে করোনায় 60 বছরের উপরে মারা গেছেন 123 জন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ও উপসর্গে 23 জেলায় মারা গেছেন আরও 186 জন। এখন থেকে 25 বছর বয়সীরাও টিকা নিতে পারবেন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 17 জনের মৃত্যু। শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে 28.90%। চট্টগ্রামে 24 ঘন্টায় 17 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 1,315 জন শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 16 জনের মৃত্যু হয়েছে। খুলনার 4 হাসপাতালে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনা উপসর্গে 12 জনের মৃত্যু হয়েছে। নতুন 99 জন সহ আক্রান্তের হার 52.65%। সিলেট বিভাগে 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 8 জনই সিলেটের। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 9 জনের করোনা পজিটিভ ও 2 জনের উপসর্গ ছিল। শনাক্তের হার 28.54%। রংপুরে করোনায় 3 ও উপসর্গে 5 জন সহ মোট 8 জন মারা গেছে। ফরিদপুরে করোনা উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে করোনায় 2 জনের মৃত্যু আর উপসর্গে 5 জন সহ 7 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরে মারা গেছে 6 জন। নতুন আরও 303 জন সহ সংক্রমণের হার 62.47%। সাতক্ষীরায় করোনা উপসর্গে 6 জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 22.34%।
ঝিনাইদহে করোনায় মারা গেছে ৫ জন, নতুন ৭০ জন সহ আক্রান্তের হার ২৯.০৪%। দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮০ জন। কিশোরগঞ্জে করোনায় মারা গেছে ৫ জন। ঠাকুরগাঁয়ে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন ৮০ জন সহ আক্রান্তের হার ৩৪.১৯%। শেরপুরে মৃত্যু হয়েছে ৩ জনের, শনাক্তের হার ৪০.১৮%। টাঙ্গাইলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫ জন। নাটোরে করোনা ও উপসর্গে ২ জন মারা গেছে, সংক্রমণের হার ৩১.৮৬%। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। চীনা কোম্পানি সিনোফার্ম থেকে সরকারের কেনা ৩০ লাখ ডোজের প্রথম ১০ লাখ ঢাকায় এসেছে। রাত ১০টার দিকে টিকা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাদবাকি ২০ লাখ টিকা রাত ১টা ও ৩টায় আসার কথা রয়েছে। ১২ মে চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। উপহারের দ্বিতীয় চালানে ৬ লাখ ডোজ টিকা আসে গত ১৩ জুন। এছাড়া ৩ ও ৪ জুলাই দুটি ফ্লাইটে ২০ লাখ এবং ১৭ জুলাই ১০ লাখ ও ১৮ জুলাই ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট মেশিনের ৫০টি ইউনিট। হাসপাতালে সাধারণ বেডে একজন করোনা রোগীকে সর্বোচ্চ অক্সিজেন দেয়ায় সহায়তা করবে এই ডিভাইসটি। করোনায় নাকাল সময়ে এর ব্যবহারে আইসিইউর ওপর চাপ কমবে বলে আশা করছেন বুয়েট শিক্ষক ডক্টর তৌফিক হাসান। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, সঙ্গে হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট। এমন পরিস্থিতিতে আশার আলো জাগিয়েছে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট ডিভাইসটি। অক্সিজেন সরবরাহে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প এই ডিভাইসটি। ২০০টি অক্সিজেট উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ১-২ সপ্তাহের মধ্যে ৫০টি ইউনিট অক্সিজেট ডেলিভার করতে পারবো। এর পরবর্তী যে ১৫০টি, এগুলোর জন্য আসলে কিছুটা সময় লাগবে, মিনিমাম ১ মাস অথবা আরো বেশি। দেশের হাসপাতালগুলোর সাধারণ বেডে রোগীকে প্রতি মিনিটে সর্বোচ্চ ১৫ লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়। এর বেশি দরকার হলে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রয়োজন হয় অথবা নিতে হয় আইসিইউতে। একটা ডিভাইস যেহেতু মাল্টিপল পারসন, একজনের পরে একজন ব্যবহার করতে পারবে, এটা স্টেরিলাইজ করতে মানে ভাইরাস স্ক্রিন করে, যে একটা মেশিন ২ মাস পর্যন্ত ভালো থাকে। বুয়েট উদ্ভাবিত অক্সিজেট মেশিনটি অক্সিজেন সরবরাহে জটিলতা দূর করবে। বিদ্যুৎ ছাড়া চলা এই যন্ত্রের মাধ্যমে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সাধারণ বেডে রেখেই উচ্চ মাত্রায় অক্সিজেন দেয়া যাবে। ৫০টি, এগুলি আমরা আশা করছি খুব দ্রুত আমরা এই বিভিন্ন হসপিটালে দিতে পারবো। তবে এখানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের যেসব শর্ত রয়েছে, তার মধ্যে যেমন একটি শর্ত হচ্ছে যে একটি সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে এরকম হসপিটালেই ব্যবহার করতে হবে। দেশে করোনা মহামারী শুরুর পর গত বছর মে জুনের দিকে অক্সিজেন নিয়ে কাজ শুরু করেন বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। অক্সিজেটের সফলতার পথ ধরে ভবিষ্যতে বাংলাদেশের লাগসই প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে যাবে বলে মনে করেন তারা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর সিটির মেয়র। আর ডেঙ্গু মোকাবেলায় এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জরিমানা। মাহমুদ হাসানের রিপোর্ট। নগর জুড়ে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বেশ কিছুদিন ধরেই জনসচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে উত্তর সিটির মগবাজার চৌরাস্তা থেকে দিনের কর্মসূচি শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র জানান, ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। মেয়র আবারও নগরবাসীকে ৩ দিনে জমা পানি ফেলে দেওয়ার কথা মনে করিয়ে দেন। আমরা জনগণের সহযোগিতা চাই। জনগণ পারবে আমাদেরকে এই ডেঙ্গু এবং এই মহামারী থেকে রক্ষা করার জন্য। করোনার এই দুঃসময়ে ডেঙ্গুতে যাতে কারোর মৃত্যু না হয় সেজন্যই ডিএনসিসির 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে 27 জুলাই থেকে একযোগে 10 দিনের মশক নিধন অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গি একটা অ্যাপস আছে। অ্যাপসের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা
42টা ওয়ার্ডের কোথায় ঠিকানা দেওয়া আছে এবং ফোন নম্বর দেওয়া আছে। আমি অনুরোধ করব আপনি এগুলো ব্যবহার করেন সবাই। দক্ষিণ সিটি কর্পোরেশনও এডিস মশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনেই মিলছে এডিসের লার্ভা পাওয়া গেলেই করা হচ্ছে জরিমানা। অবহেলার কারণে আপনার লার্ভা তৈরি হচ্ছে, আমরা তাদেরকে জরিমানা করছি এবং এক্সট্রিম কেসে আমরা তাদের হয়তো জেল হাজতে প্রেরণ করছি। তবে দক্ষিণ সিটির কয়েকটি এলাকায় অনুরোধ করার পরও বাসাবাড়ির ভিতরে কীটনাশক না ছিটানোর অভিযোগ আছে। বাসার ভিতরে ঢুকে না, ছাদ খোলা থাকে, আমরা বলি, তারপরও উপরে যায় না। এখানে আমরা কাকে জানাবো? যতই অভিযান চালানো হোক না কেন, সচেতনতা না আসলে এডিসের বংশ বিস্তার রোধ করা সম্ভব নয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে ওঠার কথা 1 মাস আগে, অথচ স্বপ্নের সে ঘর নির্মাণকালেই ভেঙে গেছে। শুরু থেকেই প্রকল্পটিতে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীদের, আর তদন্ত প্রতিবেদনে শাস্তির সুপারিশ থাকলেও অভিযুক্তরা দিব্যি বহাল। বলছিলাম মুন্সিগঞ্জ সদরের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের কথা। ইয়াকুব লিটনের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার, সঙ্গে ছিলেন জেলা প্রতিনিধি সাইফুর রহমান। 2 পর্বে সমাপ্ত প্রতিবেদনের শেষ পর্ব দেখুন। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে বেশ দূরে মেঘনা অববাহিকার ভাসানচর, যেখানে ঘরহীন মানুষের আশ্রয় মিলেছে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারে। অথচ দফায় দফায় অনিয়মে সারিবদ্ধ টিনের চালাই উঁকি দেয়া রঙিন স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকের। শেখেছে মানে এটি ভালো একটু চাই, ভালো মানে ঘর দর একটু ভালো, যেমন মজবুত করে উঠায়। বাচ্চা কাছে নিয়ে তো ঘরে সকালে রাত্রে ঘুমামো, সকালে লাশ হয়ে বাইরম। কারণ যে ধরনের ঘর উড়াইতেছে, এই ঘরের মধ্যে কোনো সিমেন্ট নাই, শুধু ইট দিয়ে আর বালি দিয়ে খারাপ করে রাখছে। এই যে দেখেন নন গেট ইট রড লাগাইছে, 2 নাম্বার ইট লাগাইছে, আর বিটি বালু, আস্তর কোনো বালু নাই, যা করতেছে সবই তো দুর্নীতি। আশ্রয়ণ প্রকল্প 2-এর অনিয়মে অভিযুক্তদের শাস্তি হয়েছে সারা দেশে, ব্যত্যয় ঘটেছে শুধু মুন্সিগঞ্জ সদরে। এলাকাবাসীর অভিযোগ, দরিদ্র বান্ধব সরকারের উন্নয়ন কাজ থমকে দিতেই ইচ্ছাকৃত এমন দুর্নীতি। যারা দুর্নীতি করছে হ্যাঁ গো আমাকে দরকার না, হ্যাঁ সরকারে বহুত স্বীকার করে দেব। টিউনও আসিল চুরি করে হয়ে গেছে গা। এখন ফার্স্ট পেজের ঘরে এখন বেশ কিছু ত্রুটি সংশোধন করা হচ্ছে বা ত্রুটি এগুলো সংশোধন করছে। আমি কোনো ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমি শাস্তি পাবো, কিন্তু এই বিষয়গুলো শুধুমাত্র আমার উপরে নিয়ে আসা হচ্ছে কেন? প্রথম ধাপের অনিয়মে অব্যাহতি দেয়া হয়েছে সাবেক ইউএনও সহ অন্যদের। দ্বিতীয় ধাপে বড় অনিয়ম হলেও বহাল আছেন এ প্রকল্পের সমন্বয়কারী বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান। নিজের কায়দা করে আমার নামে চেকগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে দুর্নীতি প্রমাণের পরও অভিযুক্তরা বহাল থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সিমিট মিবিট কিছুই লাগায় নাই। ট্রেন অরবিলি কোন সচিব আছে, এই সচিবের বলে রয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ক্ষেত্রে শুধু যে দুর্নীতিই করা হয়েছে তা কিন্তু নয়। সম্ভাব্য যেসব পরিবার এসব গৃহে উঠবেন তাদের জীবনও ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে। কারণ ইট, রড, বালি, সিমেন্ট সহ যেসব দ্রব্যাদি গৃহ নির্মাণের ক্ষেত্রে দিতে হয় তার ছিটে ফোঁটাও এখানে নেই, যে কারণে অল্প বৃষ্টি কিংবা ঝড়ে সহসাই ভেঙে পড়তে পারে এসব ঘরবাড়ি। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ভাসানচর, মুন্সিগঞ্জ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাস্তায় বাড়ছে জনচলাচল, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা। কৃষি ঋণে 8% প্রবৃদ্ধির লক্ষ্য, বিতরণ লক্ষ্যমাত্রা 28,400 কোটি টাকা। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারী বিএনপির এখন একমাত্র অবলম্বন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঘরে বসে লিপ সার্ভিস দেওয়া, ঘরে বসে প্রেস ব্রিফিং করা ছাড়া জনগণের পাশে স্বাস্থ্য সুরক্ষা অথবা ত্রাণ সামগ্রী নিয়ে কেউ দাঁড়ায়নি। অথচ সবাই শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাস্তবে
মানুষ এখন লিপ সার্ভিস চায় না। টানা 14 দিনের কঠোর লকডাউনে প্রতিদিনই বাড়ছে মানুষ আর যান চলাচল। নানান অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মোবাইল কোর্ট। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। বৃহস্পতিবার লকডাউনের 7ম দিন। এদিনে নগরীতে বেড়েছে যানবাহন চলাচল। ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী দিয়ে গত কয়েকদিনের মতোই পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে পায়ে হেঁটেই ঢুকছে মানুষ। নানান অজুহাতে প্রবেশ করছে যানবাহন। লকডাউনে এখন চাকরি তো করতে হইব, আর না আসলে তো চাকরি থাকবে না, খাবো কি? জামজুম ঠেলে পুলিশে ধরেন খাই হেনে আয় তাও চালাই, খাওয়া লাগবে না করে। মিরপুর থেকে আসলাম 6 নম্বর থেকে, আমি যাব বাগবাড়ি, চাচা অসুস্থ সেখানে যাচ্ছি। মুখে তো মাস্ক নেই আপনার? মাস্ক পাশে তো, ওই জন্য এখান থেকে এখানে পাশে। কারণ অফিস তো করতে হবে, গভর্নমেন্ট তো লকডাউন দিচ্ছে, বাট আমার তো অফিস তো মানবে না সেটা। আমার এই যে কাজ আছে, আমার এই যে বয়লার নষ্ট হয়েছে, তারপর জেনারেটরের সমস্যা, ওইটা ঠিক না করলে তো মানে এই নিষিদ্ধ করছে, কেউ কেউ পেটে দেয় তো ভাই দিতে হবে ভাই। টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। বাইরে আসা লোকজনকে পড়তে হচ্ছে জেরার মুখে। ভ্যালিড কজ দিয়ে বের হওয়ার, কোনো একটা ছোট একটা কাজে বের হয়েছে, তো তারা আর কি অনেক সময় মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কাউকে পাই, আমরা এখানে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ সদস্য আছে, তাদের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। পুলিশও রয়েছে তৎপর। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তো আমরা 2 জন যাচ্ছিলাম বলে আমাদের এই মামলাটা দিচ্ছে। একটা মুরগি কেনার জন্য বের হয়ে গেছে, একটা দেখা যাচ্ছে ডাল কেনার জন্য বের হয়ে গেছে, বা সামান্য একটু ফ্রুটস কেনার জন্য বের হয়ে গেছে, কিন্তু আসলে এই ধরনের ট্রিকি কৌশলগুলো তারা নিচ্ছে। এদিকে লকডাউনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠান চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোবাইল কোর্ট। সকল অফিসগুলো, কমার্শিয়াল স্পেস যেগুলো আছে, তারা জরুরি সেবার আওতাভুক্ত কিনা, বা যদি আওতাভুক্ত হয় তাহলে তারা তাদের পারমিশন লেটার এবং তাদের কমিটির নির্দেশনা অনুযায়ী তারা যেটা চলছে সেই জিনিসটা আমরা চেক করছি প্রতিটা অফিসে যেয়ে। আমরা পাড়া মহল্লা ও বাজারগুলোতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালেও কৃষি মন্ত্রণালয়ের 98% এডিপি বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। অত্যন্ত সাবধানী হতে হবে, যাতে করে এই অল্প প্রাকৃতিক সম্পদের মধ্যেও আমরা আমাদের কৃষি উৎপাদনশীলতা এবং উৎপাদন আমরা ধরে রাখতে পারি, এবং ক্রমবর্ধমান যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার প্রয়োজনীয় খাবার অর্থাৎ খাদ্য নিরাপত্তা আমরা এটাকে এনশিওর করতে পারি। করোনা মহামারীর মধ্যেও গ্রামীণ অর্থনীতির ধারা অব্যাহত রাখতে গত অর্থ বছরের চেয়ে 2000 কোটি টাকা বেশি কৃষি ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা করেছে নতুন কৃষি ঋণ নীতিমালা, যাতে চলতি অর্থ বছরে 28,391 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুদের হারও গতবারের চেয়ে 1% কমানোর পাশাপাশি ঋণ গ্রহণে যুক্ত হয়েছে নতুন নতুন খাত। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনার ক্ষতি পুষিয়ে ওঠার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষিখাতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। তাই কৃষকরা যাতে কম সুদে পর্যাপ্ত ঋণ নিতে পারে সে ব্যবস্থাই করা হয়েছে নতুন কৃষি ঋণ নীতিমালায়। বাংলাদেশ ব্যাংক ঘোষিত এ নীতিমালায় গত অর্থবছরের চেয়ে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা প্রায় 8% বাড়িয়ে 28,391 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো 11,045 কোটি টাকা এবং বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো বাকি অর্থ বিতরণ করবে। কমানো হয়েছে সুদের হারও, গত বছর ছিল 9%, এবার 8%। একই সঙ্গে সহজে ঋণ পাওয়া নিশ্চিত করতে নীতিমালায় যুক্ত করা হয়েছে সোনালী মুরগি, মহিষ, গাড়ল পালন ও ফসলভিত্তিক ঋণ সীমা বাড়ানো সহ বেশ কয়েকটি বিষয়। গেল অর্থ বছরে দেশে 16 লাখ নারী সহ মোট 30,55,000-এরও বেশি কৃষিজীবী মানুষ কৃষি ঋণ পেয়েছেন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে জোর দিয়ে সম্প্রসারণ ও সংকুলনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে
বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে 14.8%। এছাড়া সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬,৫০০ কোটি টাকা ঋণের যোগান রাখা হয়েছে। মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 17.8%। গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, রেমিটেন্স ও আমানত বৃদ্ধির কারণে ব্যাংক ব্যবস্থায় প্রায় ২.৫ লাখ কোটি টাকা জমা হয়েছে। অতিরিক্ত তারল্য আর্থিক খাতে বুদবুদ তৈরি করলে তা তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত ২ লাখ মানুষ। বান্দরবান, বাগেরহাট ও মোংলায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। কক্সবাজারে বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন জানায় ৪১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা। ৩০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধস ও পানিতে ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। লামা আলীকদম সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লক্ষ পরিবার। ভেসে গেছে ২ সহস্রাধিক ঘের। মোংলা পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে ৭,০০০ মানুষ। অসুস্থ পথের কুকুরকে চিকিৎসা দিয়ে আদর যত্নে সুস্থ করে তুলে জীব সেবার অনন্য নজির গড়েছেন টিয়া চৌধুরী। নীরবেই এই কাজটি করছেন তিনি। প্রায় ৩০০ অসুস্থ কুকুরকে সেবা ও আশ্রয় দিয়েছেন এই পশুপ্রেমী। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই টিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা। মহৎ এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। মেয়র জানান, দ্রুতই বেওয়ারিশ ৩০,০০০ কুকুরকে নিরাপদ স্থানে নেওয়া হবে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দুর্ঘটনায় সামনের পা দুটি হারিয়েছে কুকুরটি। রাস্তা থেকে তুলে এনে চিকিৎসা ও সেবা দিয়ে কুকুরটিকে সুস্থ করে তুলেন টিয়া। তার ফ্ল্যাটটি এখন অসুস্থ ও অসহায় কুকুরের আশ্রয়স্থল। শুধু এই কুকুরটিই নয়, এমন ৫০টি অসুস্থ বেওয়ারিশ কুকুরকে প্রতিদিন চিকিৎসা ও সেবা দিচ্ছেন তিনি। পথে ঘাটে দুর্ঘটনায় পড়া বা অসুস্থ কিংবা মা হারানো কুকুরের বাচ্চাগুলো নিয়ে আশ্রয় তো বটেই, খাওয়া দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন টিয়া। সপ্তাহে একদিন আসেন পশু ডাক্তার। জলাতঙ্কের টিকা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয় তাদের। ৩-৪ বছর আগে প্রথমে ভাবছি যে আচ্ছা, আমি যদি একটা কুকুরকে রাখতে পারি, যদি চিকিৎসা দিতে পারি, হ্যাঁ, তাহলে অসুবিধা কি? একটা কুকুর পড়ে আছে, কেউ তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে না যে এটা প্রেগনেন্ট হয়ে বাচ্চাগুলি মরে। একটা দেখতেছে হাত নাই, পা নাই, চোখ বের হয়ে যাচ্ছে, ওইটা রেস্কিউ করে। কিন্তু আমাদের লং টার্ম চিন্তা করা উচিত। বছর ২ আগে ২ বোন মিলে শুরু করেছিলেন মহৎ এই কাজটি। শুরুর গল্পটা হলো, পথে একটি কুকুরের ২টি চোখ তুলে ফেলে বখাটেরা। কুকুরটির কষ্ট দেখে মামলা করতে গিয়েছিলেন তারা, যদিও পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে হাইকোর্টে রিট করেন তারা। আমার ২ মেয়েই এদের রক্ষণাবেক্ষণ করে থাকে। যখন কোনো কুকুর আহত বা অসুস্থ হয়, সেই কুকুর এনে, যেহেতু আমার বাড়িতে অনেক জায়গা রয়েছে, চিকিৎসার ব্যবস্থা করে। অনেক ভেটেরিনারি সার্জন আছেন যারা অল্প পয়সায় বা অনেক সময় বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকে। টিয়ার মহৎ এই উদ্যোগের সাথে আছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কুকুরদের নিরাপদ আশ্রয়ের পরিকল্পনাও আছে তার। বন্ধ্যাত্বকরণটা কিন্তু করা এখনো হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মিরপুরে একটি জায়গায় তাদেরকে আমরা জায়গা দিব। ওই জায়গার মধ্যে যে যার কুকুরকে নিয়ে আসবে, কুকুরকে চিকিৎসা করানো হবে, কুকুরের বন্ধ্যাত্বকরণ করা হবে। ২০১৪ সালে একটি প্রাণীপ্রেমী সংগঠনের রিট আবেদনে কুকুর নিধনে নিষেধাজ্ঞাও রয়েছে আদালতের। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চাঁদপুর ঘাটে আসছে ৮০০ থেকে ১০০০ মন ইলিশ। বাজারে বেড়েছে সরবরাহ। নাগোর্নো কারাবাখে যুদ্ধবিরতির মধ্যে আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষ, ৩ সেনা সদস্য নিহত। দেখছেন রাত ১১টার ২১ সংবাদ। লকডাউনে পোশাক শিল্প সহ সব ধরনের শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করার পর একথা জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা স্বাস্থ্যবিধি মেনেই ফ্যাক্টরি চালাতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় আছে বা স্বাস্থ্য অধিদপ্তর আছে, তাদের সাথে সমন্বয় করে যদি টিকাগুলি দিয়ে দিতে পারি আমাদের ওয়ার্কারদেরকে, ওয়ার্কফোর্সটাকে, তাইলে আমি মনে করি আমাদের ইকোনমিটা এগিয়ে যাবে। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুর মাছঘাটগুলোতে। বড় স্টেশন ঘাট সহ ছোট বড় 25টি মাছঘাটে প্রতিদিন 800 থেকে 1000 মন ইলিশ আসছে। সরবরাহ বাড়ায় হাসি ফুটেছে আড়তদারদের মুখে। মৎস্য বণিক সমিতি জানিয়েছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আবার কর্মচঞ্চল চাঁদপুরের মাছঘাট। কদিন ধরে প্রচুর ইলিশ আসছে ঘাটে, যদিও অধিকাংশ ইলিশ আসছে বরিশাল, ভোলা, চরফ্যাশন, হাতিয়া ও মিয়ানমার থেকে। মাছ আসায় খুশি আড়তদাররা। কিছুদিনের মধ্যে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে আশা তাদের। 2 মাস তো আমাদের কোনো কাজ ছিল না, আর এখনও একটু মাছ একটু বাড়তি, তো এই মিলে যদি থাকে তো আমরা কাজ করে খাইতে পারবো আর কি। বর্তমানে আমার মাছ বাড়ছে 2-3 দিন, আমাকে এখন কাজ আছে, কাজ করি, কাজে ব্যস্ত আছি। মাছ যতদিনে আছে আমাদের কাজও আছে, আমাদের চলতে আছে, ভালো লাগতেছে। মাছ নাই, আমাদের কাজ নাই। স্থানীয়রা জানান, ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা কেজি দরে, আর ছোট ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়। আমাদের ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ আসতেছে। এখন মোটামুটি আমাদের ঘাটের পরিস্থিতি ভালো এবং আমরা মোটামুটি ব্যস্ততার মধ্যে আছি। ইদানিং যে মাছের আমদানি হচ্ছে, প্রচুর পরিমাণ মাছের আমদানি হচ্ছে, সেগুলো উপকূলীয় মাছগুলাই বেশি। বরিশালের হাতিয়ার যে মাছগুলোর থেকে দাম থেকে আমাদের চাঁদপুরের যে মাছগুলা, আপনার দাম কিন্তু অনেক বেশি। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জোর তৎপরতার কথা জানায় মৎস্য বণিক সমিতি। প্রত্যেক দিন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মাইকিং করি, যাতে ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় জেলের সংখ্যা 51,189 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 159টির, কমেছে 167টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 8 পয়েন্ট বেড়ে উঠে আসে 6425 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1521 কোটি 31 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও। লেনদেন হয়েছে 45 কোটি 84 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর। পাঁচ ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সহ 8 শীর্ষ তারকা। দলে নেই 7 শীর্ষ তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। বিমানবন্দর থেকে সরাসরি জৈব সুরক্ষা বলয়ের আওতায় আনা টিম হোটেলে উঠেছে সফরকারীরা। 3 দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে তারা। মিরপুরে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 3 আগস্ট। দিবারাত্রির পরের 4টি ম্যাচ হবে 4, 6, 7 ও 9 আগস্ট। জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় পা রেখেছে টিম বাংলাদেশ। 3 দিনের কোয়ারেন্টিন শেষ করে আবারও মাঠে ফিরবে সাকিব মাহমুদুল্লাহরা। বিমানবন্দর থেকে সরাসরি অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ দল। রাজধানীর এক হোটেলে 3 দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে ফিরেছে বড় সাফল্য নিয়ে।
প্রায় 1 মাসের দীর্ঘ সফরে জিম্বাবুয়েকে একমাত্র টেস্টে হারানোর পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে জিতেছে সফরকারীরা। টি-20 সিরিজেও জিম্বাবুয়েকে হারিয়েছে 2-1 ব্যবধানে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই এবার শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। টোকিও অলিম্পিকের রিকার্ভ নারী এককের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকি। ইউমেনোশিমা ফিল্ডে শেষ 32-এর লড়াইয়ে বেলারুশের প্রতিযোগী কারিনা জমিনস্কায়ার কাছে 6-5 সেট পয়েন্টে হেরে যান দিয়া। প্রথম সেটে কষ্টের জয় দিয়ে শুরুর পর দ্বিতীয় সেটে ব্যর্থ হন দিয়া সিদ্দিকি। পরে আবারও ঘুরে দাঁড়িয়ে শেষ 16-য় ওঠার দারুণ আশা জাগালেও পেরে ওঠেননি তিনি। নারী এককের র্যাঙ্কিংয়ে জমিনস্কায়া আছেন 31তম স্থানে, দিয়া সেখানে 155তম। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ান আইকন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষ কেই নিশিকোরিকে 6-2 ও 6-0 গেমে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেন তিনি। সামনে আর বড় কোনো প্রতিপক্ষ নেই। গোল্ডেন স্ল্যাম শেষ করছি বিশ্ব বাঘ দিবসের খবর দিয়ে। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বাঘ বাঁচাবে সুন্দরবন, সুন্দরবন বাঁচাবে লক্ষ প্রাণ। বাঘ সুরক্ষায় বাংলাদেশ সরকার যেভাবে কাজ করছে তাতে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। রাজকীয় তার ভঙ্গি, দুর্বার গতি আর ডোরাকাটা দাগের কারণেই অনন্য রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনই এর প্রধান আবাসস্থল। 1975 সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল 350টি, আর 2018 সালে করা জরিপে সুন্দরবনে 114টি বাঘের কথা বলা হয়। 2015 সালে ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে পরিচালিত জরিপে বাঘের সংখ্যা বলা হয় 106। বিশ্বজুড়ে 29 জুলাই দিনটি বাঘ দিবস হিসেবে পালন করা হয়। তবে বাঘের ঘনত্ব বেশি আছে এমন 13টি দেশে বিশেষ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয়। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে প্রথম বাঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সহ 13টি দেশ নিজ নিজ দেশে বাঘের সংখ্যা 12 বছরের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করে। এর মধ্যে নেপাল বাঘের সংখ্যা দ্বিগুণ করলেও বাংলাদেশ সেই লক্ষ্য থেকে কিছুটা পিছিয়ে। জাতিসংঘ বলছে সুন্দরবনে চোরা শিকারী ও বাঘের আবাস স্থল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হুমকির মুখে রয়েছে বাঘ। পাশাপাশি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় 2070 সালে বাংলাদেশে বাঘের জন্য কোনো উপযুক্ত জায়গা থাকবে না। এছাড়া খাদ্য সংকটের কারণে নদী খাল পেরিয়ে বাঘ লোকালয়ে প্রবেশ করছে। তখন স্থানীয় মানুষ পিটিয়ে বাঘ হত্যা করছে। অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ ও বার্ধক্যজনিত কারণেও কিছু বাঘ মারা যাচ্ছে। তবে বর্তমান সরকার বাঘের সংখ্যা বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দস্যুমুক্ত সুন্দরবনে বাঘের প্রজনন, বংশবৃদ্ধি সহ অবাধ চলাচলের জন্য অর্ধেকের বেশি এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয়েছে। চোরা শিকারীদের তৎপরতা বন্ধে চালু করা হয়েছে স্মার্ট পেট্রোলিং। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে র্যাবের অভিযান, মাদক মামলায় গ্রেফতার। একদিনে 239 মৃত্যু, 25 বছর বয়সীরাও টিকা পাবে, এলো সিনোফার্মের আরও ভ্যাকসিন। বুয়েটের উদ্ভাবিত অক্সিজেট দেখাচ্ছে আশার আলো, চাপ কমাতে পারে আইসিইউএর। করোনাকালে রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু, আরও 194 আক্রান্ত। রাজধানীতে এডিসের লার্ভা পাওয়া গেলেই জরিমানা। মুন্সিগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের 9/6 তদন্তে শাস্তির সুপারিশ থাকলেও দিব্যি বহাল দায়ীরা।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।